রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা? যদি চাইতাম খালেদ, যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতাই চাইতাম বলে আর চলেন চলেন, কি করতে, কি কোন জামাটা পড়তে হবে। একবারও ভাবলি না যে তোর সন্তানের কথা এখন চিন্তা করছিস? হাজার হাজার সন্তানকে তোরা মেরে ফেলেছিস। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীকে এখনো ঘুরে দাঁড়াবার সময়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত এই সরকারের শেষ পরিণতি কি হতে যাচ্ছে দর্শক বন্ধুরা? তবে কি শেষ পর্যন্ত এই সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো পথ থাকছে না? দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে এতেই বোঝা যাচ্ছে বাংলাদেশে যে কোনো কিছু হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার ডাক্তার ইউনূস বলে যাচ্ছেন, আমি চাইলে 1 মিনিটও হাসিনা সরকারের ক্ষমতায় থাকতে পারবে না। দর্শক বন্ধুরা, ডাক্তার ইউনূস এবার টকশোতে এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেই সাথে খালেদ মহিউদ্দিন স্যারের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা? যদি চাইতাম খালেদ, যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতাই চাইতাম বলে আর চলেন চলেন, কি করতে, কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি। আমি তো সেটা করিনি। তাদের সঙ্গে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই, আমাকে দিয়েন না, আমি এই কাজের উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্য যান। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে, আমাকে নিতে হবে। আমি বারে বারে বলতেছি তাদেরকে, তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলায় আবার আসবো, সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বললাম না, সকালবেলা আসলে একই কথা পাবেন, কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে, দ্বন্দ্ব রেখে আপনাদের বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। এই কাজে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম। কে ছাড়ে যাও আপনাকে? দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না, আমি এই দায়িত্ব গ্রহণ করব না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন, অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন, পদ্মা সেতু এবং এই সেই। এর কারণ কি বলে আপনি মনে করেন? আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন, নাকি সত্যি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে? আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন, না কি কারণে? আপনার কি মনে হয়? আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী, কিংবা আমি অপরাধী, আমি সেরা চোর, এই জাতীয় জিনিস মনে করেন। কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মুখে। উনি বলেন যে আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ। কিন্তু এইটা তো এরকম ছিল না। আমরা দেখেছি যে 96 থেকে 2001 সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী লীগ সরকারই আপনার সাথে, বা আপনি আওয়ামী লীগ সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি। আপনি এইটার জায়গাটাকে একটু, ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয়, কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো? যেই হোক, এটা আমার তরফ থেকে হয়নি। আমি তাকে যথাযথ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রোক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে। আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি, সবাই সম্মান করেছে। কারণ এই মাইক্রোক্রেডিটটা তখন পৃথিবীর সামনে আসছে, বড় আকারে আসছে, এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে। ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন, তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন। উনিও রাজি হয়েছেন, উনিও গেছেন, করেছেন। কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না। কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো। এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে।
আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রতকরই, কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে 2007 সালে যে 111 সরকার আমরা যাকে বলি, তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা, সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা, যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন, অথচ আমরা উল্টা শুনেছি আপনার। জেনারেল ওয়াকার সে আমার 6 মাস পরে সেনাবাহিনীতে প্রবেশ করেছে। আমি তাকে বলছি তোমার এখনো সময় আছে, তোমার কিন্তু বিচার হবে, তোমার বিচার হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, তোমার বিচার হবে এই যারা ফ্রন্ট লাইনে যে জেনারেল সাহেবরা আছে, ব্রিগেডিয়ার সাহেব আছে, তোমাদের বিচার হবে। এক ব্রিগেডিয়ার এই একজন সমন্বয়কে ধরে মেরে ফেললো, সে এখন তার পরিবার নিয়ে চিন্তা করে। একবারও ভাবলি না ওরে কুলাঙ্গার, তুই একবারও ভাবলি না যে তোর সন্তানের কথা এখন চিন্তা করছিস? হাজার হাজার সন্তানকে তোরা মেরে ফেলেছিস। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীকে এখনো ঘুরে দাঁড়াবার সময় আছে। আমি আপনার প্রশ্নের উত্তরটি আমি ছোট্ট করে দিয়ে এরপরে এটি এক্সপ্লেন করব। তার আগে আমি ফিরে আসব লন্ডনের চিত্র নিয়ে। গত 2 সপ্তাহের আমি লন্ডনের 4টি বিষয় নিয়ে কথা বলবো। 1 নম্বর হলো ডিপ্লোম্যাটিক, 2 নম্বর আপনার হিউম্যান রাইটস বডিগুলো কি করে, ইনক্লুডিং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারপর আমাদের জনতা অর্থাৎ প্রবাসীরা কি করছে বিভিন্ন স্কোয়ারে, যে আলতাবালি পার্ক এবং পার্লামেন্ট স্কোয়ার, বিভিন্ন স্কোয়ার, সেগুলো নিয়ে। তারপর ফাইনালি যে পলিটিক্যালি তারা হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসে তারা কিভাবে এই বিষয়টাকে দেখছে, আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো আমি প্রথমেই বলতে চাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনীর ডেপ্লয়মেন্টটা ছিল প্রত্যাশিত, এবং বাংলাদেশ সেনাবাহিনী যখন ডেপ্লয় করেছে তখন আশা করছিল মানুষ যে ইন্টারনেট শাটডাউনের পর, বিশেষ করে বাংলাদেশ যখন ব্ল্যাক আউট, তখন আশা করেছিল যে মানুষ আশা করেছিল, আমিও আশা করেছিলাম এই সেনাবাহিনীর কাছে যারা বিশ্ব শান্তিতে কাজ করছে, যে এরা জনগণের পাশে, বিশেষ করে আমাদের কোমলমতি যে ছাত্রছাত্রী তাদের পাশে দাঁড়াবে। তারা তাদের পাশে তো দাঁড়ায়নি, তাদেরকে কঠিনভাবে যে পুলিশ, র্যাব, ছাত্রলীগ এবং এই সোয়াট নামের যারা বেসিক্যালি সরকারের পাঁচাটা, এই হারুনের মতো যে পাঁচাটা লোকজন, তারা তাদের উপর গুলি চালালো, অন্ধকারে ব্লক রেড দিল, বার্স্ট ফায়ার করলো। প্রকাশ্য দিবালুকে বাংলাদেশ সেনাবাহিনী ডেপ্লয়েড হয়ে এটি ন্যাক্কারজনক ভাবে লাইং ডাউন পজিশন এবং স্ট্যান্ডিং পজিশনে এসএমজি দিয়ে একজন লেফটেন্যান্ট কর্নেল কিংবা একজন মেজর যেভাবে গুলি করলো মানুষের সামনে, সেটি সারা পৃথিবী দেখেছে। আমি তাদের উপর যে মানুষের আস্থা নাই, সেটি আমি আপনার অনুষ্ঠানে গত 10 দিন আগে বলেছিলাম। বাংলাদেশ সেনাবাহিনীর উপর এখন আস্থা নাই, এখন আস্থা ফেরানোর দায়িত্ব তাদের। এই ব্যাপারে আমি ফার্দার বিশ্লেষণ করব। আমি আসতে চাই আমার এলাকায়, অর্থাৎ আমি আছি লন্ডনে। লন্ডনের চিত্রটুকু আপনাদের জানা উচিত, আপনার দর্শকদের জানা উচিত। গত 7 দিনে বারবার হাজার হাজার জনতা ডাউনিং স্ট্রিট, বিশেষ করে পার্লামেন্ট স্কোয়ার, ডাউনিং স্ট্রিট এবং আমাদের বাংলা টাউন যেটা আমরা বলি যে হোয়াইট চ্যাপেল, সেখানে একটি আলতাবালি পার্ক আছে, যেখানে আমাদের বাংলাদেশের শহীদ মিনার স্টাইলে একটি শহীদ মিনার আছে। এখানে হাজার হাজার জনতা প্রতিদিন সমাগম হচ্ছে। আমি গতকালকের একটি চিত্র তুলে ধরতে চাচ্ছি আপনার কাছে, আপনার দর্শকদের জন্য। এই লন্ডন থেকে 40 মাইল দূরে সেটি লুটন শহর। সেই লুটন শহরে হাজার হাজার জনতার সামনে এখানে মেম্বার অফ পার্লামেন্ট যোগদান করেছে, হাউস অফ লর্ডস যোগদান করেছে, এবং আমি গেস্ট স্পিকার হিসেবে সেখানে যে আমিও তাদের সাথে কেঁদেছি। অর্থাৎ জনগণ, ইংলিশ পিপুল, সারা পৃথিবীর পিপুল, সাদা, কালো, আফ্রিকান, এশিয়ান, চাইনিজ, সবাই জানতে পারছে যে কি ঘটেছে। এবং আপনি অবাক হবেন শুনলে যে পার্লামেন্ট স্কোয়ারে অসংখ্য মানুষ, সারা পৃথিবীর মানুষ, বাংলাদেশিরা যে কাঁদছে, তারা যে এটি ন্যারেট করছে, যারা ইংলিশ ভাষাভাষী তারা শুনতে পাচ্ছে। এখানে ইংলিশের জন্য বেশ কিছু স্পেশাল স্পিকার আছে, তারা বিষয়টা তুলে ধরছে, পত্রিকার রেফারেন্স দিচ্ছে, গার্ডিয়ানের রেফারেন্স দিচ্ছে, হোয়াইট হাউস থেকে যে বিবৃতি আসছে তার রেফারেন্স দিচ্ছে, ইউনাইটেড নেশন থেকে যে বিবৃতি আসছে তার রেফারেন্স দিচ্ছে, সেটি প্ল্যাকার্ডের মাধ্যমে বিভিন্নভাবে সেটি তুলে ধরা হচ্ছে। আমি আসছি গতকালকে লুটন থেকে ফিরে এসে, আমি 100 মাইল ড্রাইভ করার পরে আমাকে ইনভাইট করা হলো একটি সোশ্যালিস্ট পার্টি থেকে। সেই সোশ্যালিস্ট পার্টি, তারা কোনো এই পার্টি বা দল মত এগুলো বিশ্বাস করে না, তারপরেও তারা বিশ্বাস করে আমি একজন রিসার্চার হিসেবে, বাংলাদেশ ওয়াচের প্রেসিডেন্ট হিসেবে তারা অলরেডি আমাকে চিনে। গত 15 বছরে আমি বিভিন্ন নিউট্রাল বডির সাথে, হিউম্যান রাইটস এর সাথে আমি কাজ করেছি, এবং তারা যখন আমাকে ইনভাইট করলো, আমি যে অবাক হলাম। সব বিদেশি, সব হোয়াইট এবং ব্ল্যাক, অল ব্রিটিশ, ইংলিশ, তারা ওখানে বসে বাংলাদেশ নিয়ে সেমিনার করছে, ছাত্রদেরকে নিয়ে সেমিনার করছে। সেখানে আমি আরো অবাক হলাম, তারা জানে যে 266 জন, বিবিসি বলেছে বেসিক্যালি হাজারো জনতাকে হত্যা করা হয়েছে, এবং এই ছাত্ররা
এরা নন পলিটিক্যাল, এটি বারবার তারা বলছিল যে এরা নন পলিটিক্যাল, এরা একটি অধিকার চেয়ে তাদের জবের জন্য, তাদের চাকরির জন্য অধিকার চেয়েছে। সেই অধিকারকে নিয়ে 2018 থেকে এই সরকার, এই মকারি সরকার, এই স্বৈরাচারী সরকার, এই রক্ত পিপাসু সরকার, বিশেষ করে যে সাইকোপ্যাথ হাসিনা, সে যে এখানে তামাশা করে, নাটক করে, মানুষকে ডাইভার্ট করে, এটি এই জুন মাসে সে নিয়ে আসলো এই ছাত্রদেরকে ব্লাব দেওয়ার জন্য, জাতিকে ব্লাব দেওয়ার জন্য। এটি তারা ভালোভাবেই বুঝেছে এবং তারা প্ল্যাকার্ড পোস্টার নিয়ে তারা রাস্তায় নেমে এসেছে। হুগু পিয়ারে, হি ইজ দি লিডার সোশ্যালিস্ট পার্টির, এখানে লন্ডন হার্টে হি ইজ দি সেক্রেটারি, সে রাস্তায় দাঁড়িয়েছে এবং এটি এখন সারা পার্লামেন্টেও তো দেখলাম কয়েকবারই রূপা হক কথা বলেছে। এবং পার্লামেন্টে আমি প্রথম যে রুম নাম্বার 1 হাউস অফ তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের সকল জনগণ একত্রিত হতে চলেছে এবং এক হয়ে এই সরকারের নানা স্বৈরাচারিতার কারণে এবার এই সরকারের পদত্যাগ চাইতে শুরু করে দিয়েছে। দর্শক বন্ধুরা, ছাত্র আন্দোলন থেকে এখন যেন বাংলাদেশের সরকার গঠন পর্যন্ত যেন যেতে চলেছে। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে শেষ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেবে এবং সেই সাথে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে পারবে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো